এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত। নানুরে যে ঘটনা ঘটল, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজনকে পুলিশ পরিচয় থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হলো। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, কি অভিযোগ? দেখো সুকন্যা, ঘটনাটা ঘটেছে গত পরশু রাতে এবং যে অভিযোগ যে নয়ন শেখ, তার বাড়ি হচ্ছে নানুরে বনগ্রাম, এবং নয়ন শেখ যে অভিযোগ করেছে যে সে একটি ভিডিও পোস্ট করেছিল তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে, এবং তারপরই কিছু দুষ্কৃতী আসে যারা নিজেদেরকে পরিচয় দেয় পুলিশ হিসাবে, তারপর দরজা খুলে তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে রাত্রি 2টোর সময় ওই গ্রামেরই পাশে একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন, এবং তাকে এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে ওই কাজল শেখ ঘনিষ্ঠ কঙ্কালীতলা পঞ্চায়েতের যিনি কনভেনার, সে আলেপ শেখের বাড়িতে হামলা হয়েছে, এবং যেটা অভিযোগ যে আলেপ শেখের বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়া হয়, এবং সেই বোমা থেকে আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে। কারণ আলেপ শেখ যেটা অভিযোগ করেছে তিনি ছিলেন না, তিনি বনডাঙ্গার যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসে ছিলেন। তারপর যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি খবর পান যে তার বাড়িতে বোমাবাজি হয়েছে, এবং তিনি এসে দেখেন তখন তার বাড়িতে চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, মানুষ ছোটাছুটি করছে, আতঙ্কে রয়েছে, এবং তিনি বলতে পারেননি কারা এই বোমা মেরেছে, কিন্তু তিনি জানাচ্ছেন যে পুলিশ তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই কঙ্কালীতলা পঞ্চায়েতেরই বোলপুরে ছিলেন যিনি উপপ্রধান, তার বাড়ি হচ্ছে বোলপুরে, সে মামুন শেখের বাড়িতে গত 1 মাস আগে বোমাবাজি হয়েছিল। এই মামুন শেখ হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ, এবং তার বাড়িতে ঠিক একইভাবে একই কায়দায় বাইকে করে এসে তার বাড়িতে বোমা ছোড়া হয়েছিল। তারপর পুলিশ তদন্ত শুরু করেছিল, একজনকে আটকও করেছিল। কিন্তু তারপরে এই ঘটনা, এবং একটা জিনিস খুব পরিষ্কার যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, এবং একাধিক জায়গায় নানুরের পাশাপাশি বোলপুর শহরেও ব্যাপক বোমাবাজি হচ্ছে। তাতে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে এতে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ যেভাবে রাতের বেলায় একের পর এক বোমাবাজি হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে, তাদের আশেপাশে যারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত। গতকাল এই আলেপ শেখের বাড়িতে বোমাবাজি হওয়ার পর তার আশেপাশে যেসব লোকজন রয়েছেন তারা আতঙ্কিত। তাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে রাতের বেলায় এসে যেভাবে বোমাবাজি করছে তাদের দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে না। ধন্যবাদ ভাস্কর। বাগুইআটিতে প্রমোটারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর জামিন মঞ্জুর করল আদালত। যদিও ঘটনার পর 2 মাস কেটে গেলেও এতদিন তার হদিশই পায়নি পুলিশ। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি, তবে এখনই এলাকায় ঢুকতে পারবেন না। বাগুইআটিতে প্রমোটারের ওপর হামলার পর বেপাত্তা হয়ে গিয়েছিলেন, 2 মাসেও তার নাগালি পায়নি পুলিশ। অথচ সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরই এবার শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেলেন। ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আক্রান্ত প্রমোটার, তুললেন প্রভাবশালী যোগের অভিযোগও। সোজা কোর্টে গিয়ে স্যালেন্ডার হয়ে বেল নিয়ে নিল। পুলিশ কিছু জানতেই পারলো না। পুলিশের কাছে তো 50 বার গিয়েছিলাম, মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি, ও তো ঘরেতেই ছিল। পুলিশের যদি সদিচ্ছাই না থাকে তাহলে কি করে ধরবে? গত বছর 15ই ডিসেম্বর দাবি মতো তোলা না দেওয়ায় বাগুইআটির প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। তার কয়েকজন অনুগামীকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তকে ছুঁতেই পারেনি পুলিশ। আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল থেকে দীঘার একাধিক হোটেলে হানা দিলেও হদিশ মেলেনি সমরেশের। ঘটনার জলগড়ায় আদালত পর্যন্ত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রমোটার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, সত্য উদ্ঘাটনের জন্য যেভাবে তদন্ত করা দরকার সেভাবেই এগোতে হবে পুলিশকে। যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে হবে পুলিশকে। কিন্তু হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পরও তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টে এতদিন আড়ালে থাকার পর আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শনিবার শর্ত সাপেক্ষে সমরেশ চক্রবর্তী সহ 4 জনের জামিনের আবেদন মঞ্জুর করে বারাসত আদালত। প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে যে কনাইবেশ 3 জন আসামি ছিল এই কেস কানেকশনে, তারা দীর্ঘদিন জেলে ছিল, জেল কাস্টডিতে ছিল, এবং তারা 413(9) করে এবং পরবর্তীকালে বেল পায়। সেটাকেই হয়তো কনাইবেশ থেকে বেলটা পেয়েছে। 413 নেওয়া হলো, উনি সারেন্ডার করলেন, করতেই পারেন, ওনার ওটা ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু এটা আমার কাছে একটু
অন্যভাবে লাগছে। একজন কাউন্সিলরকে এতদিন ধরে পুলিশ কেন খুঁজে বার করতে পারলো না? বেপাত্তা হয়ে যাওয়া অভিযুক্ত আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন, অথচ পুলিশ কিছুই জানতে পারলো না। কাউন্সিলরের বক্তব্য ছিল অত্যন্ত পরিষ্কার যে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, পাশের এক ওয়ার্ডের কোনো একজন নেতা সে যদি টাকা পেতে পারে আমার ন্যায্য পাওনা আমি পাবো না কেন? সেই জন্য সে কাউন্সিলরকে মারধর করেছে। আর তৃণমূলের তো 75-25-এর এস্টাবলিশড থিওরি আছে, তো সেটাই সে রক্ষা করতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেখানে পিপির ভূমিকা, পুলিশের ভূমিকা কি হবে মানুষের জানা। কাউন্সিলর এতদিন পালিয়ে থাকলো, পুলিশ তাকে ধরতে পারলো না, দল সহযোগিতা করলো না, তার মানে দল এটাই চায়। কোর্টে গিয়ে কোর্ট বেল দিয়েছে, তার মানে উল্টো দিক যারা ছিলেন তারা তো কেউ মানে দেখাতেও পারেনি যে তিনি মেরেছেন। অ্যাকচুয়ালি সেই কাউন্সিলর যে মেরেছেন সেটাই এখনো বিষয়টা এলো না, যেহেতু তার উপর রাগ আছে একটা বলে দেওয়া হলো। এখন কোর্ট জামিন দিয়েছেন, যে কারোর যদি আপত্তি থাকে তাহলে এত লাফালাফি না করে সেই বেলটা চ্যালেঞ্জ করতে যাক। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী জামিন পেলেও বাগুইআটির মামলায় চার্জশিট জমা না পড়া পর্যন্ত এলাকায় ঢুকতে পারবেন না তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলেও তার ফোন সুইচ অফ ছিল। জয়ন্ত পাল, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।